নাই হয়নি, কিছুই জানেন না। কারণ হচ্ছে ওটা স্ট্যান্ডিং কমিটির রিপোর্টটা গত বছরের। এবং সেই সময় মনে আছে যে হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সরকার যখন ভারতকে একটা কড়া চিঠি দিয়েছিলেন, তার প্রত্যুত্তরে ভারত যে জবাব দিয়েছিল, যেটা লিখিত আকারে, যেটা প্রকাশ্যে, সেটা হচ্ছে ভারত কখনো রাজনীতিতে প্রশ্রয় দেয় না। রাজনীতি করার জন্য শেখ হাসিনা এখানে আছেন, তিনি সম্মানিত অতিথি হিসেবেই আছেন, কিন্তু তাকে কোনো রাজনীতি করার দেওয়া হয় না। ফলে সেই সময়কার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওইটা, সেই জবাবটাই আবার স্ট্যান্ডিং কমিটিতে উল্লিখিত হয়েছে, এবং সেটা স্ট্যান্ডিং কমিটি বলেছে এটা সরকারের পক্ষে ভালো সিদ্ধান্ত। কিন্তু ওইখানেতেই বলা আছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যাবে না। ওখানেই বলা আছে ভারত বাংলাদেশের সম্পর্কে ভিত্তি একটাই, ৭১-এর মুক্তিযুদ্ধ, এছাড়া কিচ্ছু নয়। সেগুলো ওখানে লেখা আছে, সেগুলো কোথাও ছাপা হয় না। ছাপা হয়েছে একটা লাইন রাজনীতি। এরপরে তো এখন শেখ হাসিনা সেই অক্ষম জবাব দিলেন। আমি এখনো বলছি, যদি ভারত সরকারকে জিজ্ঞেস করেন বা আমাকে যদি বলেন, আমি বলবো না, ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে যেটা করছেন ওটা তো রাজনীতি না। রাজনীতি তো মাঠে ময়দানে নেমে করতে হয়। মাঠে ময়দানে নেমে তিনি তো রাজনীতি করছেন না। তিনি তার ৫ই আগস্ট তিনি এই ভারতে আশ্রয় পেয়েছিলেন। তার এতদিন ২ বছর পরে তার কেমন কাটছে, কেমন সময়, কি ভাবছেন তিনি? যদিও এর হেডলাইন শিরোনামে দেওয়া আছে হোম কামিং, মানে তিনি দেশে ফিরছেন, সেই উপলক্ষে এটা। এখন ফলে খুবই ইন্টারেস্টিং, চিত্তাকর্ষক। এখন ব্যাপার হচ্ছে যে যারা লিখেছিলেন যে রাজনীতি করতে দেওয়া হবে না, তারা দয়া করে এখানে আসুন, এসে শুনে যান শেখ হাসিনা কি বলছে। শুধু শেখ হাসিনা একা নয়, এখানে সজীব ওয়াজেদ জয়ও থাকবে। তবে তিনি, আমি শুনেছি তিনি অডিও মারফত থাকবেন, মানে শেখ হাসিনাও অডিও মারফত থাকবেন, ভিডিও নয়। আগে একবার বলেছিলাম বলে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, আপনি বলেছেন ভিডিও। আমি কিছুই বলিনি, ভিডিও আমি বলেছি তিনি উপস্থিত হবেন। আজ আবার বলছি ৫ই আগস্ট শেখ হাসিনা উপস্থিত হবে, কিন্তু অডিওর মাধ্যমে হবে, ভিডিও তো এখনো হচ্ছেন না। তাহলে এ নিয়ে বাকি তো পুরনো সাবেক শিক্ষামন্ত্রী তিনি থাকবেন, আরো কিছু কেউ থাকবেন যাদের নাম ওখানে দেওয়া আছে, ছাত্র মারফত থাকবেন। কিন্তু এটা নিয়ে বাংলাদেশের এখানকার বাংলাদেশ সরকার এই ব্যাপারটা তো নড়ে চড়ে বসেছেন, এবং তারা ভারত সরকারের উপর একটা চাপ তৈরি করারও চেষ্টা করছেন। এখনো পর্যন্ত আগের বারও করেছিলেন, তাতে কোনো লাভ হয়নি। এখন ফরেন করেসপন্ডেন্ট ক্লাবকে ভারত সরকার কি করে বলবে যে তোমরা এমন কোনো অনুষ্ঠান করো না? এটা তো বিদেশে ভারতের মুখ পুড়বে। সব দেশ তো বাংলাদেশ নয় না। বাংলাদেশে আপনি যা খুশি তাই নির্দেশ দিতে পারেন সাংবাদিকদের, সেটা চলেও, তারা মেনেও নেয়। আর যারা মানেন না তারা জেলে যান। কিন্তু ভারতে তো এটা করা সম্ভব না। ফলে সেই জন্য এখন দেখা যাক, এখনো সময় আছে। আজকে ২ তারিখ, ৫ তারিখে ঘটনাটা ঘটবে সন্ধ্যে ৬:৩০টায়। তো আশা করি, এবং এফসিসি যেটা, তাদের ফেসবুক লাইভও আছে। ফলে লাইভে যে যেখানে আছেন ভারতীয় সময় ৬:৩০টায়, তারা যদি ফেসবুক দেখেন তাহলে দেখতে পাবেন আশা করি। আমি একজন শ্রোতা হিসেবে যাব আর কি ওখানে। আচ্ছা, আপনি ওখানে উপস্থিত থাকবেন। তো দাদা, না, ভারত শ্রোতা। সরকার রাজনীতি কোনটাকে মনে করে? যদি ধরেন যন্তর মন্তরে গিয়ে শেখ হাসিনা ভাষণ দিত আর আওয়ামী লীগ নেতারা ওখানে জয় বাংলা স্লোগান দিত, তাহলে এটা তো রাজনীতি। হ্যাঁ, তখন হয়তো লাঠি টিয়ার গ্যাস চলতে পারত, সেগুলো হ্যাঁ, রাজনীতি। এখন এটা তো তাই না? মানবাধিকার যেরকম, সংস্থা বা কারোর সাথে কথা বলা, এটা কি রাজনীতির ভেতরে পড়েনি? না, এগুলো রাজনীতি। মানবাধিকার সংগঠনের লোক নিউ ইয়র্ক থেকে আসছেন, তিনি তিনি তার সঙ্গে কথা বলবেন, এবং সেখানে মিডিয়া থাকবে। মানে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব হলো যে বিদেশের গণমাধ্যমে চাকরি করেন যারা দিল্লিতে অবস্থিত, তাদের এটা তাদের এটা ক্লাব। এটা ভারতের প্রেস ক্লাব নয়। প্রেস ক্লাব হলো ভারতীয় সাংবাদিকদের ক্লাব, আর সেই ক্লাবটা হলো বিদেশি সাংবাদিকদের ক্লাব। তাহলে আমি তো বলছিলাম যে ক্রমাগতই তিনি তো শেখ হাসিনা ক্রমশ সেই পশ্চিমা গণমাধ্যমের কাছে লাগাতার তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন, সাক্ষাৎকার দিয়ে চলেছেন। এবং ফরেন করেসপন্ডেন্ট ক্লাব দিল্লিতে আর যেটা আছে সেটাতেও তিনি ভাষণ দেবেন। আমি শেষ পর্যন্ত জানি না কি হবে, এখন কতটা কি বলতে পারছি না। আশা করছি অনুষ্ঠানটা হবে, এই আর কি। দাদা, এদিকে আমার আরেকটা প্রশ্ন, যেটা সার্জিও গোর তো নিজস্ব অফিস আছে দিল্লিতে, এরপরও উনি কেন বাংলাদেশেই দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলতে হবেন? আবার মিটিং শেষ, দীনেশ ত্রিবেদী সাহেব আবার রাতের বেলা দিল্লি চলে গেলেন। আজকে সার্জিও গোরও সম্ভবত বাংলাদেশ ছেড়েছেন। ব্যাপারগুলো কেমন? না, এর মধ্যে পুরোটা, সবটা সত্য নয়, সবটা সত্য নয়। তার কারণ হচ্ছে সার্জি গোর কেবলমাত্র
ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়ার একজন ট্রাম্পের বিশেষ দূত। ফলে গোটা দক্ষিণ এশিয়ার মধ্যেই তার ঘোরাফেরা হবে এবং তার সঙ্গে মধ্য এশিয়া। আগামী দিনে তো বোধহয় কাজাখস্তানে এসসিও মিটিং হচ্ছে, সেখানেও যেতে পারেন সার্জিও। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার বৈঠকটা দিল্লিতেও আগে হয়েছিল, যখন দীনেশ ত্রিবেদী ঢাকা যান তার আগে। আর দীনেশ ত্রিবেদী তার সঙ্গে সার্জিও বহু পূর্ব পরিচিত, তিনি ঘনিষ্ঠ বন্ধু, একথাও বলেন। তো তার প্রোগ্রামটা ঘোষিত ছিল না, সার্জিও যেমন কোনো টুইট করেননি, দীনেশ ত্রিবেদীও কোনো টুইট করেননি, কিন্তু বৈঠকটা হয়েছে এটা সকলেই জানেন। সেটা দিল্লিতে, যেহেতু দীনেশ ত্রিবেদী এখানে আছেন, তারপরে দীনেশ ত্রিবেদী কিন্তু একটা ঘটনা ভুল ঘটেছে আসলে আমারই কারণে। মানে আমি প্রথম দিনে বলে দিয়েছিলাম যে দীনেশ ত্রিবেদী বোধহয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করতে আসছেন। তা নয়, তিনি গেছেন কলকাতায়। কলকাতায় গেছেন কারণ তিনি কলকাতা থেকে চলে আসার পর তার আর বাড়িতে যাওয়া হয়নি। ফলে তিনি শুক্র শনি ছুটি ছিলেন, তিনি ২ দিনের ছুটিতে তিনি কলকাতায় গিয়েছেন নিছক পারিবারিক কারণে। এবং তিনি বোধহয় আজকে ফিরেও গেছেন মনে হয় ঢাকায়। সেটা ঢাকার লোকেরা বলতে পারবে তিনি আজ বা কাল। কারণ আজকে তো রবিবার থেকে তো বাংলাদেশে তো সরকারি কাজের ছুটি, কাজের দিন। ফলে সেই কারণে হয়তো তিনি হয়তো ফিরেও গেছেন। ফিরে যাওয়ার কথাই ছিল। মানে ২ দিনের জন্য এসেছিলেন, চলে গেছেন। দিল্লিই বা আসেননি তিনি। এখন দিল্লি এসছেন কিনা, পরে কলকাতা থেকে দিল্লি এসছেন কিনা, না আমি এই খবর পাইনি, জানি না। কিন্তু আমি জানি উনি আমাকে অন্তত বলেছিলেন, উনি আসার পরেই আমি ওনাকে যোগাযোগ করি। তো উনি বললেন, "আমি কলকাতায় আছি, দিল্লিতে নেই। আমি আবার চলে যাব, ফিরে যাব।" এ কথাই বলেছেন। ফলে খাদ্যগুলোর সঙ্গে তার কি আলোচনা হয়েছে এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হন। দাদা, এদিকে আমরা যতটুকু শুনলাম সার্জিও গোর নাকি আওয়ামী লীগের একজন নেতা, যেটা এখন পেপার পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে সাবের হোসেন চৌধুরীর কথা বলা হচ্ছে, যে ওনার সাথে সম্ভবত ওয়েস্টিন হোটেলেই দেখা করেছেন, মিটিং হয়েছে বা অন্য কোথাও দেখা হয়েছে। এই ব্যাপারটা কতটুকু জানেন বা এটা সত্যতা কতটুকু? খাদ্যগুলোর যে মানে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তার তো সন্ধ্যেবেলায় নৈশভোজ ছিল, কিন্তু তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, ফলে নৈশভোজে তিনি থাকেননি। নৈশভোজ না করে তিনি ফিরে গিয়েছিলেন। এবং আমি আজকে আরো কিছুটা তথ্য পেয়েছি ভেরিফাই করার জন্য। সেটা হচ্ছে যে এটা কিন্তু দুপুরেই আমেরিকান এম্বাসি থেকে বলে দেওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে তিনি কিন্তু বৈঠকের পর থাকবেন না, কোনো নৈশভোজ হবে না। এবং নৈশভোজের ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর নৈশভোজটার ব্যবস্থা করা হয়নি, কারণ তিনি অন্যত্র তার কোনো জরুরি কাজ আছে বলে তিনি যে হোটেলে উঠেছিলেন সেই হোটেলেই ফিরে যান। এবং সেখানে সেই সময়টাতে, দেখুন সেই সময়টা নিয়ে একটা চর্চা আছে যে সেখানে সাবের হোসেন চৌধুরী এবং জাতীয় পার্টির জিএম কাদের, এদের সঙ্গে তিনি কথা বলেছেন। কিন্তু এর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। একমাত্র আওয়ামী লীগের নেতারা নিশ্চিত করছেন। তারা এও আমাকে বলেছিলেন যে সার্জিও ঢাকা যাওয়ার আগে তারা এখানে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন যে তারা ঢাকায় গিয়ে তিনি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে দেখা করতে চান। তো তখন সেখানে তো সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ অ্যাভেলেবেল ছিলেন না। ফলে তাকে, সেটা নাকি বলা হয়েছে সেটা নেত্রীর অনুমতি নিয়ে। অর্থাৎ শেখ হাসিনার অনুমতি নিয়েই কিন্তু বলা হয়েছে সাবির হোসেন চৌধুরী। কিন্তু ১ম এ খবর ছিল সাবির হোসেন চৌধুরী কিঞ্চিৎ ভয় পাচ্ছেন। তিনি দেখা করতে চাইছেন না। কিন্তু আমেরিকার ব্যাপারে তো তার একটু দুর্বলতাও আছে এবং তিনিও আমেরিকার ঘনিষ্ঠ। ফলে একেবারে সার্জিওকে উপেক্ষা করবেন এটা নাও হতে পারে। সেই কারণেই হয়তো এসেছিলেন, কিন্তু সেখানে যারা বাংলাদেশের যে গোয়েন্দা পুলিশ তারা তো প্রবল পাহারা দেয় সেখানে। ফলে তাদের কাছে নিশ্চিত খবর থাকবে যে তিনি দেখা করেছেন কি করেননি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকার অফিসিয়ালি খবরটাকে খণ্ডনও করতে পারে যে না, এটা বাজে কথা বলা হচ্ছে, এরকম নয়। ফলে আমি নিজে থেকে কিন্তু ১০০ ভাগ আমি আওয়ামী লীগ থেকে নিশ্চিত হয়েছি। আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেছেন, শীর্ষ স্তরে মানে ওয়ার্কিং কমিটির মেম্বারদের মধ্যেই কেউ আমাকে বলেছেন যে হ্যাঁ, দেখা হয়েছে। কিন্তু আচ্ছা, আচ্ছা। এটা আওয়ামী লীগ সূত্রে। কিন্তু এটা আমি অন্য সূত্রে সাবির হোসেন চৌধুরী বা জিএম কাদের আমি শুনেছি তার ফোন সুইচ অফ রয়েছে। ফলে তাকে পাওয়া যায়নি। তাহলে আমি জানি না, তার সঙ্গে কথা বললেই জানা যেতে পারে। আর বাংলাদেশ সরকার এই বিষয়টা বলতে পারে যে সত্যি দেখা হয়েছিল কি হয়নি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটাতে বাংলাদেশের গণমাধ্যম গুরুত্ব দিচ্ছে না,
জুলাই বিপ্লবের যারা নায়ক তাদের কারুর সঙ্গে সার্জিও ঘোষ দেখা করে না, ইউনূস, না জামায়াতের আমির, না এনসিপি, তাদের কারুর সঙ্গে তিনি দেখা করেন। তিনি দেখা করলেন ভারতের হাই কমিশনার, আর জল্পনা তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু বিএনপির কোনো নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেননি। এবং তিনি পররাষ্ট্র সরকারি পর্যায়ে বৈঠক করেছেন, কিন্তু রাজনৈতিক স্তরের বৈঠক, থিঙ্ক ট্যাঙ্ক, যেগুলো সব রটানোর আগে বলা ছিল, কিসের সব বিশেষ কিছু সম্পাদকদের সঙ্গে তার বৈঠক, এগুলো কোনোটাই ঘটেনি। ফলে জুলাই বিপ্লবের নায়কদের কি আমেরিকা উপেক্ষা করছে? জানি না, প্রশ্নটা করলাম। তবে এদিকে আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে 2 ঘন্টা বৈঠক ছিল আপনার ইয়ের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে। 20 থেকে 25 মিনিট নাকি বৈঠক ছিল তারেক রহমানের সাথে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে, কিন্তু 55 মিনিট বৈঠক ছিল দীনেশ ত্রিবেদীর সাথে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? ব্যাপারটা হচ্ছে এই যে যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে তিনি সন্ধ্যেবেলায় হোটেলে এমন কোনো ফিডব্যাক পেয়েছিলেন সার্জিও, যেটা তিনি ভেরিফাই করতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানেন তো সরকারি যে দল তার সঙ্গে কথা বললে সেটা ভেরিফাই করা যাবে না। সেই জন্য তিনি দীনেশ ত্রিবেদী, যিনি হাই কমিশনার, যিনি তার পুরনো বন্ধু, তার সঙ্গে দেখা করে তিনি জানতে চেয়েছিলেন বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটিটা কি। সেই গ্রাউন্ড রিয়েলিটিটা সম্পর্কে তিনি দীনেশ ত্রিবেদী তাকে হয়তো ব্যাখ্যা করেছেন, বলেছেন। এটুকুই মানে আমি মোটামুটি যতটুকু আভাস ইঙ্গিতে বুঝেছি আর। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে কথা মিটিংটা হয়েছে 2 ঘন্টা, এরপরে যেন সাংবাদিকরা প্রায় 10টা প্রশ্ন করেছেন পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে, যে আওয়ামী লীগ বিষয়ে কথা হয়েছে না, এই ভারত বিষয়ে কথা, উনি সব জায়গায় বলছেন না না না। তাহলে এই 2 ঘন্টা ওনারা কি করেছেন? ওখানে কি প্রেমালাপ হয়েছে বা একজন আরেকজনকে ফুল দিয়েছে আই লাভ ইউ, এরকম কিছু হয়েছে নাকি? না, কতগুলো আমেরিকার তো ব্যবসায়িক সম্পর্ক থাকে। আমেরিকা তো বলেছে তারা বিজনেস টিম পাঠাবেন এখানে, ব্যবসা তারা করতে চান। রিপাবলিকান আমেরিকানরা তারা ব্যবসা নিয়ে বেশি আগ্রহী। ফলে ব্যবসায়িক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আর একটা হয়েছে আলোচনা, যেটা আমার মনে হয়, আমি যেটা শুনেছি, বৈঠকের পরেই পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা দুজনেই প্রধানমন্ত্রীর কাছে প্রায় দৌড়ে গিয়েছিলেন। কারণ আমেরিকা একটা প্রস্তাব দিয়েছে যে প্যাক্সিবিকা নামে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যে গোয়েন্দাগিরির একটা ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স তারা তৈরি করেছেন, যেটাতে ভারতও আছে, মূলত চীন বিরোধী। সেটাতে তারা চান যে বাংলাদেশ তাতে সামিল হোক। কারণ বাংলাদেশ চীনের এরকম একটা নেটওয়ার্ক, তার মধ্যে নীতিগত সম্মতি তারা দিয়ে বসেছেন যে তারা তার শরিক হবেন। এবং গতকাল রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা ছোট আকারের একটা বিজ্ঞপ্তিও জারি হয়েছিল যে চীনের ওই প্রস্তাবটাকে তারা গ্রহণ করছে। কিন্তু আমেরিকা যে প্রস্তাব দিয়েছিল যে প্যাক্সিবিকা, সেটাতে কিন্তু কোনো তারা এখনো সম্মতি দেননি। ফলে এই বিষয়টা নিয়ে আমেরিকা, ভারত যেখানে একজোটে সামিল, এবং আমি তো বরাবরই বলছি যে আমেরিকা ভারত ইদানিংকালে বাংলাদেশের বহু বিষয়ে তারা সহমত, বিশেষ করে চীনের প্রভাব রক্ষা, অন্তর্ভুক্তিকালীন একটি রাজনৈতিক ব্যবস্থা, এবং আন্তর্জাতিকভাবে কিভাবে চীনকে বিরোধিতা করা যায় সেই ব্যাপারে তো ভারত যুক্তরাষ্ট্র এক। ফলে সেই বিষয়ে কিন্তু বৈঠকগুলি আহ খুব সফল হয়নি বলেই আমি বলতে পারি। সার্জিগোরের সঙ্গে বাংলাদেশ সরকারের বৈঠক, তারা যতই সবাই দেখা হলে সেটা সবসময় বলেন চমৎকার বৈঠক হয়েছে, দারুণ বৈঠক হয়েছে, অসাধারণ কথা হয়েছে, খুব ভালো হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিবিড় হয়ে গেছে, এত নিবিড় হয়েছে যে ডিনার খেতে ভুলে গেছে, এতটাই নিবিড় হয়েছে। সুতরাং এইগুলো তো কূটনীতির একটা অঙ্গ, না? কূটনীতিতে এই বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখে বোঝা যায় আপনি ডিনার খেলেন কি খেলেন না, দাওয়াত গ্রহণ করলেন না, তার মানে কি? আপনি আমাকে দাওয়াত দিলেন, আর আমি বললাম না রাশেদ ভাই, আমি আজকে খেতে পারবো না, আমি চললাম, অন্য জায়গায় ব্যস্ত আছি। এটা কি আপনাকে অপমান করা নয়? তাই তো আমি সাধারণ বুদ্ধিতে তাই বুঝি। বাংলাদেশের এখন তারেক রহমানদের সৌজন্যবোধটা কি আমি জানি না, তার ব্যাখ্যা কি? তারা সার্জিও বলছেন করে আওয়ামী লীগ কোনো ব্যাপারই না, নন এন্টিটি, কোনো গুরুত্বই নেই।
তো গুরুত্ব নেই তো তাকে বাংলাদেশে ঢুকতে দেন, তাহলে তো গুরুত্বই নেই। গুরুত্ব নেই অথচ তার নিষেধাজ্ঞা রাখবেন, কোন ইররেলিভেন্ট একটা শব্দ ব্যবহার করেছেন, ইররেলিভেন্ট। কিন্তু আমি দেখলাম সার্জেই গৌড়ের সফরে জুলাই বিপ্লবের নায়ক নায়িকেরা ইররেলিভেন্ট হয়ে গেল, এবং তাই না? গতকালকে আজকে সার্জিগর চলে গেল, এত মিটিং হলো, আওয়ামী লীগ ভারতে দাফন হয়ে গেছে। হয়ারাজ গতকাল সন্ধ্যার পর থেকে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, এটা জারি করা হয়েছে। ওই তো আবার এতটাই ইররেলিভেন্ট। আবার আপনি তাই যেটা না? বললেন আমেরিকার একটা প্রস্তাব নাকি আজকে আমি পত্রিকাতে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ওনারা $2 বিলিয়ন বিনিয়োগ করবেন বাংলাদেশে। জোটের কথা বলেছেন তারা, সেটা আমিও দেখেছি, গণমাধ্যমে দেখেছি ঘটনা। আমাদের ভারতেরও কিছু গণমাধ্যমে বেরিয়েছে। আচ্ছা দাদা, এদিকে তো অন্য যেই কাহিনীটার দিকে এখন মনে হয় যাচ্ছে যে সার্জিও কক্সবাজারে গেলেন, ওখানে কি কি করলেন এগুলো প্রকাশ হয়নি, বা সার্জিও যদি টুইট করেন আমরা হয়তো জানতে পারবো। তো কক্সবাজার ওইদিকে যাওয়া মানে তো করিডোর ফরিডোর এগুলোর বিষয় আছে অনেক কিছু। তো চাইনিজ করিডোর হবে না আমেরিকান করিডোর হবে, নাকি আমাদের তারেক ভাই বলবো যে কাউকেই দিব না? কোনটা মনে হয় আপনাকে, জানি না, আমার কোন তো দিকে দেখে ঢুকতে শুনে পারে? মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার বোধহয় একটা ৳1 কয়েন নিয়ে বোধহয় হেডটেল করবে। হেডটেল করলে যার পক্ষে পড়বে সেদিকে যাবে, এরকম একটা অবস্থায় আছে। কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কোন দিকে যাবেন। শি জিনপিং এর প্রস্তাব, ট্রাম্পের প্রস্তাব, দুটো নিয়ে তো হিমশিম অবস্থা। ২ হচ্ছে, আপনাকে আরেকটা কথাও বলি। সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের ক্যাম্পটা দেখাশোনা করে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। সার্জিও আর জাতিসংঘের কোনো অফিসিয়ালদের সঙ্গে দেখা করেন, না। তাও তিনি দেখা করতে চাননি। অথচ আমেরিকান এম্বাসি, ইউনাইটেড নেশনস এর যে দপ্তর আছে, সেখানে তাদের বলা হয়েছিল একটা নোট ভার্বালে দিয়ে সার্জেই গোর পরিদর্শন করতে যাবেন, তা আপনারা তাকে সুযোগ করে দেবেন পরিদর্শনের। কিন্তু সেই ইউনাইটেড নেশন, জাতিসংঘ যারা দেখভাল করে, তাদেরকে সার্জেই গোর কোনো গুরুত্বও দিলেন না। কারণ আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন তো জাতিসংঘকে গুরুত্ব দিতে চায়ও না, তাই না? ফলে সেই ট্রাম্পের নীতি অনুসারেই চলছেন আরকি সার্জেই গোর। তিনি তো আবার ট্রাম্পের বিশেষ দূত এবং খুবই ঘনিষ্ঠ। দাদা, এই যে আপনাকে আমি গত প্রোগ্রাম আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে তারেক রহমান কি ভারতে আসছেন কিনা ওই দাওয়াতে, কিন্তু এখন যা শোনা যাচ্ছে তাতে বলা হচ্ছে যে তারেক রহমানকে ভারত গভর্নমেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেননি, ওনাকে কোন একটা সংগঠনের হিসাবে দাওয়াত দিয়েছেন, চেয়ার হিসাবে বা প্রেসিডেন্ট হিসাবে। সুতরাং এটা নিয়ে খুব মনক্ষুণ্ণ। সুতরাং উনি যেতেও পারেন, নাও যেতে পারেন। আপনার কি মনে হয়? এটা হচ্ছে খুব, আমি শুধু দুর্ভাগ্যের সঙ্গেই বলতে বাধ্য হচ্ছি, সম্মান জানিয়েও, যে অশিক্ষিত সাংবাদিকদের এগুলো ব্যাখ্যা। কারণ বিমস্টেকের পৌরোহিত্য করছেন তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী। তাকে আমন্ত্রণ কে দিয়েছেন? ব্রিক্সের সভাপতি। ব্রিক্সের সভাপতি কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ব্রিক্সের সভাপতি বিমস্টেকের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ তো আগেই জানিয়ে রেখেছেন, সে তো পড়ে আছে তার টেবিলে আমন্ত্রণ। সেই তিনি হচ্ছে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী গোটা বিশ্বের মধ্যে, তিনি তারেক রহমান নির্বাচিত হবার প্রথম আমন্ত্রণ জানিয়েছেন, তাই না? সেই আমন্ত্রণে তো এখনো তারেক রহমান সাড়া দেয়নি। ফলে তারেক রহমানের হাতে এখন দুটো আমন্ত্রণ, একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহত, একটা ব্রিক্সের সভাপতি নরেন্দ্র মোদীর হবার আমন্ত্রণ। এখন কোনটা তিনি নেবেন সেটা তো দিনের দিকে প্রশ্নও করেছিল অনেকে। তিনি বলেছেন এটা প্রেরোগেটিভ অফ প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার নিজে ঠিক করবেন তিনি কোন আমন্ত্রণটা নিয়ে আসবেন। তবে ব্রিক্সের আমন্ত্রণে তিনি যদি না আসেন, তাহলে এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতি, খুবই ক্ষতি। কারণ সেখানে তো ভারত একা নয় না, ১১টা রাষ্ট্রপ্রধান আসবে। তাদের সকলের সঙ্গে তার ওঠা বসা, খাওয়া দাওয়া, তার ডিনার টেবিলে বসা, এর বিরাট সুযোগ না, যেটা শেখ হাসিনা ছাড়েননি, করেছিলেন G20। আবার অতীতে ব্রিক্সের সম্মেলনে শেখ হাসিনাও এসেছিল, গোয়াতে হয়েছিল, তখন এসেছিল। কিন্তু কারণ ভারত প্রতিবেশী রাষ্ট্রকে আমন্ত্রণ জানায়, কি করছেন না কিভাবে করছেন, কতটা আড়ষ্ট হয়ে করছেন, কতটা উষ্ণতা করছেন,
এই সমস্তটাই কিন্তু কূটনীতির একটা ভাষা, এবং সেটা থেকে কূটনীতি অনেক ছবি, অনেক কথা বলে দেয়, অনেক ভাষণের থেকে। তবে সেই নৈশভোজ না খাওয়া এবং তাদের অতিথি হয়ে তিনি সেখানে খেলেন না, এবং জানি না বাংলাদেশের লোকেরা তো নানা রকম সেটা পড়ে আসছি, যদিও বলে দিই যে আলোচনা করছেন প্রধানমন্ত্রীকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ করেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সঠিক হয়নি, ফলে এই নিয়ে চলছে। আমার বক্তব্য, সার্জেই গৌরকে দাওয়াত তো সঠিক দিয়েছিলেন তো, নাকি দেননি, নাকি তিনি বিরক্ত হয়ে দাওয়াত বয়কট করলেন। এবং তিনি সন্ধ্যেবেলায় হোটেলে ফিরে, যে হোটেলে ছিলেন সেই হোটেলে ফিরে এমন কিছু বৈঠক করেছেন যেটা পরবর্তীকালে জানা যাচ্ছে যে আমি ১০০ ভাগ নিশ্চিত নই। কিন্তু এটা ঘটনা যে এটা আওয়ামী লীগ থেকেই নিশ্চিত করা হয়েছে যে সার্জেই গৌর যাওয়ার আগে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করতে চান যারা ঢাকায় আছেন। এবং তখন তো আছেন বলতে একমাত্র সাবির হোসেন চৌধুরী, যাকে নিয়ে এত আলোচনা। বাকিদের কথা, বাকি যে পুরনো সাবেক স্পিকার ইত্যাদি তারা তো কেউ নেই। তারা তো, আর বেশিরভাগ অন্য নেতারা তো বেশিরভাগই জেলে। তিনি এবং জাতীয় পার্টির নেতা জিএম তাদের সঙ্গে নাকি তার একটা কথা হয়ে থাকতে পারে, যদিও এখনো আমি বলছি কিন্তু এটা, কিন্তু সেই বৈঠকে যার সঙ্গেই তিনি কথা বলুন তাতে এমন কোনো তথ্য তিনি পেয়েছিলেন যে তথ্যটা একমাত্র তিনি ভেরিফাই করতে পারেন শাসক গোষ্ঠী নয়। কারণ শাসক দল তারা তো তাদের কথা তো তিনি তো রহ শুনছেন, তাদের কথা তো জানাই আছে। তিনি জানতে চেয়েছিলেন তার বিশেষ বন্ধু, ব্যক্তিগত বন্ধু দীনেশ ত্রিবেদীর থেকে। এবং দীনেশ ত্রিবেদী আমি শুনেছি সেই হোটেলে ৮টা ১০-এ সকালে পৌঁছেছেন, বোধহয় ৯টা ২০ নাগাদ বেরিয়েছেন। এটা বাংলাদেশের ইন্টেলিজেন্সের লোকেরা যারা ওখানে পাহারায় ছিলেন তারাই জানিয়েছেন। তাদের থেকেই জানা যায় এরকম এত দীর্ঘ সময় ছিলেন। তো সেখান থেকে দীনেশ ত্রিবেদী অনেক কিছু তাকে বাংলাদেশের বর্তমান গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে অনেক কিছু অবহিত করেছেন। আমেরিকানরা গেলে ব্যবসা বাণিজ্য এসব কথা বলবে, এগুলো তো স্বাভাবিক বিষয়, এগুলো তো কোনো নতুন কথা নয়। আর ভালো বৈঠক হয়েছে, কে বলবে খারাপ বৈঠক হয়েছে? সবই ভালো বৈঠক হয়েছে। তারপরেও ভালো বৈঠকের পরেও তিনি যে ধরনের, এবং শুধু তিনি কক্সবাজারে গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে, এবং তার জন্য আমেরিকার দূতাবাস তারা একটা নোট ভার্বালে পাঠিয়েছিল জাতিসংঘের ওখানে ঢাকার অফিসে, যে আমাদের সার্জেই গড় তিনি যেতে চান, দেখতে চান, তার দেখার ব্যবস্থা করুন। কিন্তু সার্জেই গড় ফিরে এসে জাতিসংঘের কারোর সঙ্গে দেখা করেন, জাতিসংঘের কোন অফিসারের সঙ্গে দেখা করেন। তো সার্জেই গড় জামায়াত ইসলামী, বিএনপি দল, এনসিপি, যারা জুলাইয়ের মহান বিপ্লবের নেতা, তাদের কারোর সঙ্গে দেখা করলেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর যদি ঘটনাগুলো হয়ে যায় আর ১-২ দিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে সত্যি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয়েছিল কি হয়নি, এটা তো কনফার্ম হলে তখন বলা যায়। তার যে এই যে চলাফেরাটা, এই চলাফেরাটা নির্দিষ্টভাবে এটা রিপাবলিকান রাজত্বের আমেরিকার দৃষ্টি হিসেবে দেখতে হবে। আমেরিকা বলতে আমেরিকা নয়। আমেরিকা বাইপার্টিসান হলেও আমেরিকার ডেমোক্র্যাটরা যেভাবে তারা দেখেন তাদের যে পররাষ্ট্রনীতি, তার সঙ্গে রিপাবলিকানদের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ভিন্ন। ফলে তাদের কাছে এটা কোনো ব্যাপার। আপনি জানেন তো যে রিপাবলিকানরা আসার পর স্বয়ং ট্রাম্প বিবৃতি দিয়েছিলেন যে ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তুলসী গাবার্ড বলেছিলেন জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, তাই না? তো এখন সেই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভিন্ন চোখে দেখেন জো বাইডেনের আমেরিকার থেকে। ফলে নিঃসন্দেহে একটা কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমেরিকার দৃষ্টিতে, এবং ভারতের সঙ্গে গভীর সখ্যতা, এবং যে ক্ষেত্রে হাই কমিশনারের সঙ্গে তার গভীর আলোচনা চলছে আর কি। আমার প্রাথমিকভাবে মনে হলো এটা একটা প্রধান বার্তা সার্জেই গড়ের। বলুন পূর্ণিয়া স্যার। দাদা, আমি প্রসঙ্গে যাচ্ছি, যাওয়ার আগে একজন দর্শক একটা কমেন্ট করেছে স্পেসিফিকলি আপনার কাছে জানার জন্য যে শেখ হাসিনা ফিরলে ভারত এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অনেকে আসবেন বাংলাদেশে, আপনি বলেছিলেন। সেই ক্ষেত্রে গৌতম দা আসবেন কিনা জানতে চান আমাদের একজন দর্শক, যে গৌতম দাও কি সেই শেখ হাসিনা যদি আসে সেই কভার করার জন্য আসবে কিনা। আমিও আবেদন করেছি। তিনি যখন সিদ্ধান্ত নেবেন, গতকাল আমি শুনেছি গত পরশুদিন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এখানে এসেছিলেন। তিনি একটা তালিকা তৈরি করছেন নেতা এবং সাংবাদিক, এবং বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম ভীষণ আগ্রহী আসছে। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও কলকাতার সাংবাদিক ছাড়াও অনেক পশ্চিমা গণমাধ্যম তারা কভার করেছিল। সমস্ত পশ্চিমা গণমাধ্যম। ফলে তাদের অনেকে আবার একটা এই দৃশ্য দেখার জন্য, এটা একটা সত্যি দেখার মতো দৃশ্য বটেই, যে ফাঁসির আসামি শেখ হাসিনা তিনি তার নিজ দেশে প্রত্যাবর্তন করছেন, এবং সেটা তো একটা ঘটনা দেখার জন্য। ফলে আমি জানি না, সৌভাগ্য যদি আমার হয়, নিশ্চিত আমি যাব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার যেতে কোনো আপত্তি নেই। দাদা, সার্জিও বোরের এই ট্যুরটা কি আওয়ামী লীগের জন্য কোনো গ্রিন সিগন্যাল মনে করা যায়? ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে, অনেকে বাংলাদেশের ভিতরে আলাপ করছে যে সার্জিও বোরের দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন, এটা তেমন কোনো রহস্য না। মূলত চীনের বাংলাদেশের উপর প্রভাব ঠেকানোর জন্য ভারত এবং আমেরিকা যে এক আছে, এইটা নিশ্চিত করার জন্য তারা আহ, তারা বোধহয় বৈঠকটা করেছেন। আপনার কি মনে হয়? জানি না কতটা নিশ্চিত হয়েছেন আমেরিকা, আমি তো জানি না। গতকাল রাতে তারা চীনের প্রপোজাল তারা গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেখলাম। তারা তো চীন যে প্রস্তাব দিয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে গোয়েন্দা নেটওয়ার্ক, সেটাতে নীতিগত সম্মতি দিয়েছেন তারেক রহমান। কিন্তু আমেরিকা যে প্যাক্সিলিকা যে অ্যালায়েন্স করতে জন্য যে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, যেটা আর একটা কাউন্টার অ্যালায়েন্স চীনের বিরুদ্ধে, যাতে ভারতও একটা শরিক, সেটাতে এখনো তারেক রহমান সরকার কোনো সম্মতি দেয়নি। তারা বিবেচনা করছেন। শুনে তারা দেখবেন আরকি। চীনের ব্যাপারটা তো আমি গোড়াতেই বলেছিলাম। আর দ্বিতীয়ত ২ টি বিষয়ে তো আমি বলেছিলাম যে এই রিপাবলিকান ট্রাম্পের আমেরিকা, তারা বাংলাদেশের একটা ইনক্লুসিভ পলিটিক্স দেখতে চায়, যেটা ভারত চায়। এবং এই ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহমত। আপনি যদি বলেন, আমি যা ঘটনাটা ঘটেছে সেটাকে যদি মানে যদি সত্যিকারের যদি নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে এটা নিশ্চিত যে সম্ভবত আওয়ামী লীগ সম্পর্কে আমেরিকা যুক্তরাষ্ট্রের মত হয়তো বদলানোর একটা ইঙ্গিত আছে। নেই যে তা নয়। এটা হবে কিনা আমি নিশ্চিত নই, কিন্তু হবে। নইলে এত পশ্চিমা গণমাধ্যম শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল কেন? কে নেই বলুন? রয়টার দিয়ে শুরু হয়েছে, এএফপি হয়েছে, ব্লুমবার্গও হয়েছে। ব্লুমবার্গ এটা প্রকাশিত হয়নি। আশা করি হবে। আ সিঙ্গাপুরের কাগজ হচ্ছে, জাপানের কিয়োটো এজেন্সি হয়েছে, আপনার চীনও সাউথ চায়না মর্নিং পোস্টও ইন্টারভিউ নিচ্ছে। আপনি ভাবুন, এতগুলো সংবাদ গণমাধ্যম যারা পশ্চিমা, ভারত ছাড়া। ভারতে তো এখন পর্যন্ত একটি মাত্র আ সাপ্তাহিক ম্যাগাজিনে পুরো সম্পূর্ণ ম্যাগাজিনটা শেখ হাসিনাকে নিয়েই প্রকাশিত হয়েছে, তার ইন্টারভিউ সমেত। যেখানে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরেই ফিরছেন ইয়ার। ফলে সার্জেই গোলের যে গোটা বিষয়টা, সফরটা যদি কূটনীতির ভাষায় দেখতে হয়, সার্জেই গোল তো এমন কোনো আশ্বাস কিছু তারেক রহমান সরকারকে কতটা কি দিয়েছেন, এই নিয়ে তো একটা সংশয় আছে। দাদা, একজন দর্শকের সরল প্রশ্ন, আমি আমার দিক থেকে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মনে করছি না, কিন্তু ওনার সরল প্রশ্ন যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের ভূমিকা দৃশ্যমান হচ্ছে না কেন? বাংলাদেশে অনেকে মনে করে, বা শেখ হাসিনার যারা কর্মী সমর্থক অনেকে মনে করে যে ভারত ফুল সুইং তাকে হেল্প করবে। এখান থেকে বোধহয় প্রশ্নটা করছে যে ভারতের কোন ভূমিকা কেন দৃশ্যমান হচ্ছে না। ভারতের ভূমিকাও দৃশ্যমান হচ্ছে না। যারা প্রশ্ন করছেন তাদের ভূমিকাও দৃশ্যমান হচ্ছে না। রাস্তায় নামছেন কবে? সেটা আগে ঠিক করুন। ঘরে, ঘরে যা আছে তাই হাতে নিয়ে নামুন। যেরকম শেখ মুজিব বলেছিলেন। সেটা নামতে হবে। সেটা না হলে ভারতকে দেখতে পাবেন না। আর তৃতীয়ত, ভারতের ঘোষিত নীতি হচ্ছে শেখ হাসিনা যেদিন যখন যেখানে চাইবেন সেটা যাওয়ার তার ব্যবস্থা করে দেবে। এটা ভারত সরকারের ঘোষিত নীতি। অঘোষিত না, অফ দ্য রেকর্ড না। প্রকাশ্যে ঘোষিত। ভারতকে দেখা যাচ্ছে না, বাংলাদেশে আওয়ামী লীগপন্থী সমর্থকদেরও কিছু সাহস করে কিছু লোক রাস্তায় নামছেন, মিছিল করছেন। সবাই তো নামছেন না। যতজন এমপি জিতেছিলেন তাদের প্রত্যেকে যদি অন্তত ৫০০ করে লোকও যদি তারা নামাতে পারেন, তাহলে একটা বিপুল জনসমাগম হয়। কোথায়? সেটা দেখছি না তো। তাই না? সেটাও তো দেখছি না। ভারতের জন্য ভরসা করে লাভ নেই। ভারত বাংলাদেশের দুঃসময়ের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সেটার জন্য আপনাদের আকাঙ্ক্ষার কোনো প্রয়োজন নেই।
আমি শেখ হাসিনার সমর্থক একজনের যেহেতু কমেন্ট নিয়েছি, শেখ হাসিনার বিরুদ্ধে কমেন্ট পড়ে বোঝা যায় একজনের একটা কমেন্ট দাদা নিতে চাই। শেখ হাসিনাকে রক্ষা করতে ভারত গ্যারেন্টি চাচ্ছে। শেখ হাসিনা 15 বছর কত মানুষ খুন করেছে, সেই বিচার কি ভারত মাথা পেতে নিবে? আমি শেখ হাসিনা বিরোধী পক্ষের এই বিষয়টা আপনার একটু মন্তব্য জানতে চাই। ধরুন, শেখ হাসিনা আসার আগে, ক্ষমতায় আসার আগে যে গণহত্যা হয়েছে, যে অত হত্যাকাণ্ড ঘটে, তার দায় কি সেই সরকারগুলো একটাও নিয়েছে? এগুলো কেউ নেয় না। এখন যেগুলো বলছে সবই তো এগুলো, শেখ হাসিনা তো বলেছেন তিনি আদালতে বিচারের মুখোমুখি হতে রাজি আছেন, তাই না? তিনি তো বলেন তিনি ওই ট্যাঙ্গারু কোর্টের মাধ্যমে নর্মাল আদালতে তার সম্মুখীন হতে রাজি আছেন। ভোলকার ট্যুর যে রিপোর্ট দিল 1400, আপনাদের সরকার ইউনূস সে দিল 838, তারপরে সেই সংখ্যাটা কমছে। 44 জন তো ঘোষিত পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। তাহলে তাদের জন্য তাদের কিভাবে হত্যা হলো সেই তদন্তে ইউনিট কেন ইন্টারমিডিয়েট অর্ডিন্যান্স জারি করে বন্ধ করেছিল? প্রশ্ন হচ্ছে যে সাইফার রাইফেলের বুলেটে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে কেন তদন্ত হলো না? যেখানে বাংলাদেশের উপদেষ্টা বলছেন, একটা ফোন আসছে এই জন্য আওয়াজটা একটু কম হয়, একটু কম হবে। কম শুনেছি। জি জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন দাদা? আপনি জি, আপনি কিছুক্ষণ আগে যে তথ্যটা দিলেন এটা আমার মাথায় স্ট্রাইক করছে যে অলরেডি শেখ হাসিনা আসলে মিডিয়া টিম কি হবে এটার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তার মানে কি এখন আর ওই মিডিয়ায় বক্তব্য দিয়ে উনি আসছেন এটা বলার বাইরেও মাঠ পর্যায়ে তারা কাজ শুরু করেছে, তারা ডিসেম্বরে ফিরছেন? কাজ কি হচ্ছে আমি জানি না, সেগুলো তো দেখুন গোপন রণনীতি। একটা তো প্রকাশ্যে মিডিয়ার সামনে ঘোষণা করে তো কোনো যুদ্ধের ঘোষণা হয় না, তাই না? মিডিয়ার সামনে ঘোষণা করে তো কিছু হয় না। তো তিনি যখন আসছেন এতটাই কনফিডেন্ট যে তিনি যাবেন, এবং এতটাই কনফিডেন্ট যে সেখানে তার হিম্মত নেই সরকারের তাকে ফাঁসি দেওয়ার, পারবেন না দিতে। বরঞ্চ আমি তো অতীতেও বলেছি, যখন বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার কথা জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন তখন তারই ফাঁসি হয়ে গেছিল পরে। বঙ্গবন্ধু তো সজ্ঞানে সশরীরে বাংলাদেশে হাজির হয়েছিলেন, তাই না? আজ যারা ফাঁসির কথা বলছেন আমার আশঙ্কা তাদের ফাঁসি না হয়ে যায় শেখ হাসিনা ফেরার পর, সেটা একটা চিন্তার বিষয় আছে। ফলে তাদের এই বিষয়ে বেশি উদ্বেগ না দেখানোটাই ভালো, কারণ এদের তালিকাও তৈরি হচ্ছে। তাদের তালিকা তৈরি হচ্ছে, তারা কিন্তু যুদ্ধ অপরাধী। শেখ হাসিনা যুদ্ধ অপরাধী না, যদি অপরাধও করে থাকেন সেটা ফৌজদারি অপরাধ, সেটা তো বিচার সাপেক্ষ, তাই না? ভারতের কি দায় নেওয়ারে আছে? ভারত কেন দায় নিতে হবে? ভারত মনে করে দ্বিপাক্ষিক সম্পর্কে শেখ হাসিনা থাকাকালীন ভারত সব থেকে বেশি উপকৃত হয়েছে, বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে, দুদেশের মধ্যে সম্পর্কটা সোনালী অধ্যায়ে উন্নীত হয়েছিল। আবার শেখ হাসিনা ফিরে এলে প্লাটিনাম পর্যায়ে উন্নীত হবে। সে তো ভারত তো চাইবে সেরকম একজন বন্ধুকে যথাযোগ্য সম্মান, যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য। সেটা তো তার সঙ্গে ভারত তাকে, তিনি তার নিজের দেশে কি করেছেন সেটা সেখানকার মানুষ, সেখানকার জনতা, সেখানকার আদালত তারা ডিসাইড করবে। তো ভারত কেন তার দায় নেবে? ভারতের দায় নেওয়ার তো প্রশ্ন নেই তো। চুকাতে হয়। মানে জামাতকে রিপ্লেস করার জন্য এই ঘটনা ঘটছে, কিন্তু জামায়াতের আমির তো খুব এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জামাতের এখনকার এমপিরা, তারা তো খুব শক্ত শক্ত বক্তৃতা দিচ্ছেন যে বিএনপি একদম ফ্যাসিবাদী হয়ে গেছে। শেখ হাসিনাকে যেমন তারা সরিয়ে দিয়েছেন, তারেক রহমান সরকারও মানে 17 মাসও টিকতে পারবে না, এগুলো তো তারা জনসভা করে বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন, এবং রীতিমতো স্লোগান উঠছে যে মানে ওই কি জানি টিনের চালে কাওয়া, এ ধরনের অশ্লীল স্লোগান তো হচ্ছেই। এর পাশাপাশি আমি স্লোগান শুনছিলাম তারেক রহমান হাসিনা ফ্যাসিবাদ মানি না, মানে তারেক রহমান হাসিনা সবই ফ্যাসিবাদ, এসব স্লোগান তো তারা শহরে শহরে দিচ্ছেন। জামাত নিজে বিলুপ্ত বা ধ্বংস হয়ে যাওয়ার জন্য কেন এনসিপি কে এই কাজ করে যাওয়ার সুযোগ দেবে? কারণ এনসিপি যতটুকু লোকটোক জমাতে পারছে বিভিন্ন জায়গায়, তার পেছনে তো নিশ্চয়ই তাদের জোটের প্রধান দল জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা আছে। আপনি জামাত তো ধ্বংস হয়ে যাচ্ছে না, জামাত আসলে ধ্বংস হবে না। এই বিষয়ে অনেক পুরনো একটা কথাই আছে যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে না অতিকায় ডাইনোসর লোপ পাইয়াছে, তেলাপোকা টিকিয়াছে 1000 বছর। এরা ধ্বংস হবে না,
কিন্তু আপনি যদি এনসিপি এবং জামাতকে আলাদা হিসাবে রাজনীতিতে ধরেন তাহলেই আপনার এই হিসাবটা মিলবে না, এরা একই জিনিস। বিষয়টা হচ্ছে কি, জামাতের মুক্তিযুদ্ধ পরবর্তী যেটা গোলাম আজম এবং তার যে সাঙ্গপাঙ্গ রাজাকাররা ছিল, তাদের যে ফেজটা ছিল, সেই ফেজের লিডাররা কেউ মারা গেছে, কারো যুদ্ধাপরাধ হিসেবে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেকেন্ড লেয়ার যারা লিডারশিপে এসেছে, ডাক্তার শফিক সহ যারা ধরেন মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, ছাত্র শিবিরের মাধ্যমে, নট ছাত্র সংঘের প্রোডাক্ট, ছাত্র শিবির নামধারী যারা এসেছে, এদের সম্পর্কে কিন্তু একটা ধারণা ছিল, ভালো ধারণা ছিল। এবং যে কারণে নবনীতা আপনার মনে আছে অফ দ্য রেকর্ডে আপনিও কথা বলছিলাম যে এই নির্বাচনে জামাতের একটা হাইপ উঠছে। এর কারণটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছিল এরা খুব সৎ লোকের শাসন, যেটা মানে এদের মধ্যে অনেস্টির জায়গাটা আছে, ইন্টিগ্রিটি আছে, মেধাবীদের সংগঠন, এই ধরনের বেশ কিছু প্রোপাগান্ডা বলুন, প্রচার বলুন, জনমনে এরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। নির্বাচনের পরে কি দেখা যাচ্ছে, সৎ লোকের শাসন, এমন জঘন্যভাবে সৎ লোকের শাসন হয়েছে, নিজের মেয়ের নামে গরিব লোকের 10,000 টাকার চাঁদা সেটাও নিয়ে নিচ্ছে, এবং সেটা দুইবার নিচ্ছে, মানে দুই জায়গায় বাপের নাম উল্টাপাল্টা করে পরে বলছে যে এপিএস ভুল করেছে, মানে একটা এমপি এপিএস সেটাও শিবিরেরই প্রোডাক্ট, ভুল করেছে। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে ওই অর্থনৈতিক স্বচ্ছতার জায়গায় বিভিন্ন প্রশ্ন আছে। তারপরে ধরুন তাদের পারফরমেন্সের জায়গায় প্রশ্ন আছে। সংসদে গিয়ে বলছে 9,000 কোটি টাকার বাজেট না হয় 600 কোটি টাকার বাজেট হইলে ভালো হইতো। তো লোকজন দেখতে পাচ্ছে যে এদের মেধাবীদের সংগঠনের মেধাটা আসলে কোথায় আছে। তারপরে ধরেন চরম এক ধরনের ছেঁচড়ামির জায়গায়, আমারে ওয়াশিং মেশিন দে, আমারে পর্দা দে, আমারে কি দে, স্যান্ডউইচ মেশিনের বাক্স দে, এই জায়গাটায়। আচ্ছা, তারপরে আসেন, মানলাম গরিব মানুষ তারা এসেছেন, তারা এগুলো চাইতেই পারেন। তারপরে আসলো যে নৈতিক জায়গায় জামাতের অবস্থা, নৈতিক জায়গায় জামাতের অবস্থা আমরা এখন ধারাবাহিক ভাবে দেখছি। মানে আপনি মগবাজারের একটা হোটেলে একটা আন্ডারেজ কিশোরীকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক্সপ্লয়েট করা থেকে শুরু করে, গতকালকের, আজকে যখন এটা শুটিং আমরা রেকর্ড করছি রোববারে, গতকালকে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজিএস এর রুমে নৈতিক চরিত্র স্খলনের জন্য তার দুই বন্ধুকে হাতে নাতে ধরা হয়েছে। মাঝখানে তাদের একজন নেতা পরিবাগে গিয়ে আমরা দেখলাম যে তৃতীয় লিঙ্গের যৌনকর্মীদেরকে পেমেন্ট দেন নাই বলে যৌনকর্মী অভিযোগ করেছেন। সো এই সব কিছু মিলিয়ে জামাত ব্র্যান্ড নেমটা এখন আসলে 12 ফেব্রুয়ারির আগের সমান ওয়েট আর ক্যারি করে না। তো এখন জামাত কি করবে? জামাতের সবচেয়ে সুবিধাটা হচ্ছে জামাতের দোকানে অনেকগুলা প্রোডাক্ট, বা আপনি যদি বলেন ওদের এটা আসলে দোকান না, এদের এটা হচ্ছে একটা শপিং মল, এখানে প্রচুর দোকান আছে। সেই দোকানগুলো বিভিন্ন নামে থাকে, এটা সুশীল সংগঠন নামে থাকে, ছাত্র রাজনীতির জন্য তারা দেখবেন সাধারণ ছাত্র সমাজ, নাগরিক ছাত্র সমাজ, সাংবাদিক সমিতি, বিজ্ঞান ক্লাব, বক্তৃতা ক্লাব, এইভাবে মানে রাজনীতিতেও তারা এই ফর্মুলায় গেছে। এবং এই ফর্মুলার একটা অংশ হচ্ছে তাদের যুব সংগঠন হচ্ছে এনসিপি। তারা এর আগে চেষ্টা করেছিল এবি পার্টিকে দিয়ে, যেহেতু এবি পার্টিটা মোমেন্টাম পায় নাই, এবি পার্টির লিডার গুলো কিন্তু ভালো ছিল, বা এখনো ধরেন এখানে যারা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কিন্তু একটা বিগ চাঙ্ক অফ পিপল ওয়াজ উইথ এবি পার্টি। আপনি ওই যে মানে এই এনসিপির একটা বড় অংশ কিন্তু এবি পার্টি থেকে। সো জামাত আসলে এবি পার্টি দিয়ে এগোনোর চেষ্টা করেছিল। মঞ্জু সাহেব ইজ এ গুড লিডার, ফুয়াদ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির আগের ভার্সন, কিন্তু ওরা মোমেন্টামটা পায় নাই, যে মোমেন্টামটা ধরেন 5 আগস্টের কারণে এনসিপির মাধ্যমে তৈরি হয়েছে। হওয়ার কারণে এখন জামাত আর জামাত ব্র্যান্ড নেইমের সামনে অপারেট করার জন্য এনাফ আত্মবিশ্বাস পাচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং সেটাকে এখন আপনার ব্র্যান্ড নেম হিসেবে এনসিপি কে কেমন মনে হচ্ছে? কারণ আমি বরং অবাক হয়ে দেখছি যে দ্বিতীয় বছর মাত্র হতে যাচ্ছে 2024-এর 5ই আগস্টের, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিসেরা মার খাচ্ছেন, তাদের গাড়িতে নাকি হামলা হচ্ছে, এসব বলছেন, সংবাদ মাধ্যমের সামনে আসছেন, লোকে হাহারিয়াক দিচ্ছে, মানে লোকে তেমন ভাবে আসলে গুরুত্ব দিচ্ছেন না এবং পুরো ব্যাপারটাকে নাটক হিসেবে তা মানে দেখছেন। এবং সেটা জুলাইয়ের বিপক্ষ শক্তি না, মানে আওয়ামী লীগ শক্তি না, বিএনপি মনা যারা সরকার ঘনিষ্ঠ যারা অনলাইনে মানে সরকার সমর্থক, তারা দেদারসে এদেরকে গালাগালি করছেন। এখন মানে এনসিপি ব্র্যান্ডে এসে টিকতে পারবেন? দেখেন ছাত্র শিবির নেতা আলী হাসান জুনায়েদ, তারপরে রাফে সালমান রিফাতের আপ পার্টি, ফুয়াদ মঞ্জু সাহেবদের এবি পার্টি, সবই তো এসে এখন এনসিপিতে যুক্ত হয়েছে। কিন্তু কই না আছে লোক। আমি একটা রিলে দেখছিলাম, পুলিশ অফিসার বলছেন আপনাদের এখানে যত লোক আছে আমার কাছে ফোর্সে তার চেয়ে বেশি আছে, কিন্তু আমি এতক্ষণ বল প্রয়োগ করি নাই, এইবার সিআরপিসির এইতে আমি বল প্রয়োগ করতে বাধ্য হব স্লোগান দিলে। তো মানে
লোক কই, সমর্থন কই, তাদের প্রতি সহানুভূতি কই? এই ব্র্যান্ড কিভাবে কাজ করবে? এটা শুরুতে কাজ করবে না মনে হচ্ছে, কিন্তু এইভাবেই কাজ করে। মানে 1000 কোটি টাকার বাঁধ প্রথম ভাঙে ইঁদুরের গর্ত থেকে। এই সিলেট, বৃহত্তর সিলেট অঞ্চলে যে কাজটা হলো, যেভাবে এনসিপির উপরে তথাকথিত বড় বড় হামলা হলো, এটা হচ্ছে সেই বাঁধ ভাঙার ইঁদুরের গর্তের মতো। এটাকে মানে গুরুত্বহীন ভাবাটাই হচ্ছে রাজনৈতিকভাবে একটা ভুল। আমি নবনীত আপনাকে বলতে পারি, যখন জুলাই আগস্টে 2024 সালের আন্দোলনটা শুরু হয়, তখন একটা টেলিভিশন টক শোতে এদের দুই একজন সংগঠকের সাথে, সার্জিস আলম ও মামা ফাতেমা, তাদের সাথে আমার বিরতিতে একটু কথা হচ্ছিল, খুব ক্যাজুয়াল কথা, যেটা আমাদের হয় বিজ্ঞাপন বিরতিতে কথা। এবং তারপরে আমি বেশ কিছু জায়গায় বলেছি যে এটাকে যেভাবে হালকাভাবে আপনারা দেখছেন, জিনিসটা এইভাবে হালকাভাবে থাকবে না, এইটা বড় আকারে হতে যাচ্ছে এবং এটা খুব দ্রুত ধামাচাপা দেওয়া উচিত। এখানে বাঙালির হাইকোর্ট দেখানো উচিত না যে হাইকোর্ট কবে খুলবে, তারপরে জজ সাহেব আসবেন, রিভিউ হবে। এটাকে ক্লোজ করা উচিত, কারণ এটা খুব জনপ্রিয় দাবিতে পরিণত হতে যাচ্ছে, বিপদ হবে। কিন্তু শুরুতে যদি আপনি দেখেন, শুরুতে এটা কিছুই না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছেলে বলছে কি কোটার বিরুদ্ধে, কোটা সরকার বলছে আমরাও কোটার বিরুদ্ধে, তোমরাও কোটার বিরুদ্ধে, আদালতে কোটা দিছে, আচ্ছা আমরা ডিল করব। জিনিসটা তাহলে আসলে কোনো আন্দোলন জমার কিছু নাই, সরকার তো না করছে না, কিন্তু এই আন্দোলন জমেছে। এই আন্দোলন একটা বিরাট মোমেন্টাম পেয়েছে, শত শত লোক প্রাণহানি ঘটেছে এর মাধ্যমে, এবং শেষ পর্যন্ত কি হয়েছে আমরা জানি। এখন যেটা হচ্ছে, আপনি এখন এটাকে দেখলে 2026 সালে দেখলে হবে না, এটা হচ্ছে 30 সালের ডিসেম্বর বা 31শে জানুয়ারিতে গিয়ে যে নির্বাচন হবে, তো সেখানকে যদি দেখেন 5 বছর টাইম আছে। 5 বছরের প্রথম বছর এইভাবে হালকা পাতলা মায়ের খেয়েই যাবে, পরবর্তীতে এই মায়ের খাওয়াটা বাড়বে, এবং একটা সময় আমাদের কাছে মনে হবে আরে এই ছেলেগুলোকে, এদেরকে তো অনেক মারামারি করা হচ্ছে। এবং এটার তখন অন্যান্য যে এলিমেন্ট গুলো সেটা এর মধ্যে যুক্ত হবে, ধরুন সুশীল সমাজকে যুক্ত করা হবে, সাংবাদিক সমাজকে যুক্ত করা হবে, শিক্ষক সমাজ এসে এখানের মধ্যে কিছু একটা করবে, শিল্পী সমাজ এসে রাস্তার মধ্যে কিছু আলপনা এঁকে দিয়ে যাবে, এবং পুরা জিনিসটা তৈরি হতে হতে কিন্তু 4 থেকে 5 বছর লাগবে। এবং তখন আমরা বাদ ভাঙা আবেগ এবং উচ্ছ্বাসে আবার তাদের পিছনে দাঁড়াবো। এটাই হচ্ছে কি এটার কাহিনী। এবং এটা যদি ফেল করে, পরের ব্র্যান্ড দাঁড়াবে সাদিক কাইমকে দিয়ে। আপনি লিখে রাখেন, আজকের তারিখে এটা রেকর্ডে থাকবে, আমরা দেখে নিব সাদিক কাইমের ইমেজ ওইভাবে তৈরি করা হচ্ছে। যদি এনসিপি ফেল করে, তখন একটা সাদিক কাইম দিয়ে আরেকবার চেষ্টা করবে। এটাই হচ্ছে জামাতের প্রসেস, এবং তারা তাই করে থাকে। মানে কিন্তু বিএনপি এই ফাঁদে পা দিচ্ছে কেন? বিএনপি তো মামলাও করেছে, মোবাইল চুরির মামলা। আজকে দেখলাম জামায়াতের আমির বলেছেন তাও দামি ফোন চুরির মামলা দিয়েছে, উনি খুশি যে মানে ভুয়া মামলা, এবং তারা ভুয়া মামলার বিরুদ্ধেও খুব বলছেন যে শেখ হাসিনার আমলের মতো মিথ্যা মামলা শুরু করেছে তারেক রহমান সরকারও। বিএনপি এই ফাঁদে পা দিচ্ছে কেন? আর আমি যেটা সবচেয়ে আমার কাছে বিস্ময়কর লাগছে, মানে এরা যে শেখ হাসিনা যে বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন এবং দলে বলে ফিরবেন, এটা নিয়ে যে একটা উদ্বেগ, অস্বস্তি, মানে মুখে যতই বলুক এগুলো রাজনৈতিক স্টানবাজি, কিন্তু এটা যে আছে তা তো মানে সত্যি। নিজেরাই মাঝে মাঝে বলছেন এজন্য জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু এই যে জুলাইয়ের শক্তির ঐক্য প্রকাশ্যে একরকমের ভেঙে দেওয়াটা দেখানো, এর মধ্যে রাজনৈতিক ফায়দাটা কি? মানে এবং এরকম স্লোগান দিতে থাকলে, এরকম অভিনয়ের বা নাটকের পাল্টা মামলা পাল্টা হামলা করলেও কি ঐক্যটা আসলে থাকবে? প্রথম কথা হচ্ছে ঐক্যটা আছে, ঐক্যটা থাকবে, এবং এই ঐক্যটা যখন প্রয়োজন হবে তখন ঠিকই আনা হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, দীর্ঘদিন ধরেই অনেক রাজনীতি করা হচ্ছে। বিএনপি রাজনীতি করছে, জামাত রাজনীতি করছে, এনসিপি কে আলাদা ধরলাম, তারাও রাজনীতি করছেন, বামরা রাজনীতি করছেন। কিন্তু যখনই শেখ হাসিনা একটা কথা বলছেন, একটু বড় একটা স্টেটমেন্ট দিচ্ছেন, পুরো রাজনীতিটার স্পেসটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দখল করে ফেলছে। এইটা কিন্তু একটা উদ্বেগের জায়গা। এটা যদি আমি বিএনপির দৃষ্টিভঙ্গি থেকে দেখি, এটা কিন্তু একটা উদ্বেগের জায়গা, যে একটা রাজনৈতিক দল যেটাকে আমরা একবারে ক্র্যাশ করে ফেললাম, যেটার একেবারে বাড়ি ঘর হাজার হাজার লোকজন আমরা বাস্তুচ্যুত করলাম, জেলে দিলাম, এদের কিন্তু এই মিডিয়া মোমেন্টাম এবং মিডিয়া অ্যাটেনশন পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু এটা পাচ্ছে। এবং শেখ হাসিনা যেই মাত্র বলেছেন যে উনি বাংলাদেশে ফিরতে চান বা ফিরবেন, এরপর থেকে আনটিল ডিসেম্বর, উনি ফিরবেন কি ফিরবেন না জানি না, কিন্তু আনটিল ডিসেম্বর এইটা একটা বিরাট টপিক। মানে আপনি দেখেন প্রতি সপ্তাহে আপনি আলাপ করছেন, আমি আলাপ করছি, আরেকজন আলাপ করছে, ঘুরে ফিরে শেখ হাসিনাকে এবং তার দেশে ফেরাকে নিয়ে আলাপ হচ্ছে। এই রাজনৈতিক জায়গা থেকে শেখ হাসিনাকে সরিয়ে ফেলতে হলেও কিন্তু একটা নতুন ভিন্ন ধরনের রাজনীতি তৈরি করার প্রয়োজন আছে, যেটা একটু আলাপের মধ্যে আসবে, যেটা
যে নিউজটা দিয়ে আসলে শেখ হাসিনার নিউজটাকে সরিয়ে দেওয়া যাবে। এবং সেই নিউজ আপনি যেভাবে দেখেন জামাতের লোকজন হাতে নাতে বিভিন্ন জায়গায় কিশোরী এবং বালক নিয়ে ধরা পড়ার মাধ্যমে রাখা যাবে না। ওইটা হয়তো আপনি একদিন রাখতে পারবেন, একটু দীর্ঘস্থায়ী দরকার, এবং দীর্ঘস্থায়ী করার জন্য একটা তথাকথিত রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি করা হচ্ছে। এটা একটা ভালো স্ট্র্যাটেজি আমি মনে করি, যে স্ট্র্যাটেজিটা এর আগে আওয়ামী লীগ করতে ভুল করেছিল, পারে নাই। তারা জাতীয় পার্টিকে একটা বিরোধী দল বানিয়েছিল, কিন্তু এদেরকে মন্ত্রী রেখেছিল এবং এদেরকে চামচা বানিয়ে রেখেছিল। কিন্তু যদি এমন হতো যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সারা দেশে পিটাপিটি হচ্ছে বা এক ধরনের ঝড় বিদ্বেষের মধ্যে, তাহলে বিরোধী দলের যে আকাঙ্ক্ষাটা সাধারণ মানুষের মধ্যে ছিল এটা অনেকটাই জাতীয় পার্টির মাধ্যমে, জাতীয় পার্টি না হোক অন্য যে কোনো পার্টির নামে প্রশমিত হতো। এই ভুলটা এবার বিএনপি করছে না। বিএনপি এবার একটা সত্যিকারের দেখনেওয়ালা বিরোধী দল তৈরি করেছে, এবং দেখনেওয়ালা বিএনপি বিরোধী দল তৈরি করতে গিয়ে জামাত, বললাম তো, জামাত নিজের ক্যাপাসিটির কারণে এত পারছে না। তাদের বড় বড় ব্যাগেজ আছে। 1971 মুক্তিযুদ্ধ এবং বিশেষ করে ডক্টর ইউনূসের সময়কালীন যে 2 বছর তাদের যে তাণ্ডব, বিভিন্ন জায়গায় তাদের যে নখর এবং দন্থ আবার প্রকাশিত হয়ে যাওয়া, এটা তাদেরকে একটু বিপদে ফেলে দিয়েছে। উগ্র ডানপন্থীদের এই উত্থান ঢাকার মধ্যবিত্তরা, ঢাকার আমরা যারা কমফোর্ট মধ্যবিত্ত সিজনাল অ্যাক্টিভিস্ট, আমাদের কাছে একটু অস্বস্তির জায়গা তৈরি হচ্ছে। এইখানে কিন্তু এনসিপির সেই লাগেজ বলুন ব্যাগেজ বলুন সেটা নাই। তাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কোনো সুযোগ ছিল না। বিরোধী মানে এখন তারা মুক্তিযুদ্ধকে গালি দেয়, বাট তখন তো তাদের ওই অবস্থানটা ছিল না। তাদের পকেটে জুলাইয়ের সাকসেসফুল লিডারশিপের একটা ক্রেডিট আছে। তারপরে ধরুন ফাইন্যান্সিয়ালি তারা প্রচুর লাভবান ডক্টর ইউনূসের সময়, এটা আমরা সকলে জানি। সো ফাইন্যান্সের জায়গা থেকে সংগঠনটা খুব ভালো জায়গায় আছে। সবকিছু মিলে ইটস এ গুড চান্স। এবং এরা ভার্সাস বিএনপি দেখিয়ে যেতে পারলে নিউজ থেকে বাকিদেরকে সরিয়ে রাখা যায়। মানে এনসিপি আরো ফুলে ফেপে উঠবে এটা বলছেন আপনি? তারা চেষ্টা এটাই করবে, আপনার প্রেডিকশন? তারা চেষ্টা করবে। ফুলে ফেপে উঠবে কি উঠবে না সেটা অন্য কথা। কারণ আপনি যেটা বলেছেন যে জনগণ এখন হা 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 রিয়েক্ট দেয়, এবং এই রিয়েক্টটা দেয় কেন? কারণ হচ্ছে যে নাটক আবার পাবলিক বুঝে। আপনি একটা জনগোষ্ঠীকে সারা জীবনের জন্য বেকুব বানিয়ে রাখতে পারবেন না। একটা কথাই আছে যে আপনি কিছু লোককে সারা জীবন বোকা রাখতে পারবেন, সকল লোককে কিছুক্ষণের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন, সকল লোককে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন না। এখন তারা চেষ্টা করছে সকল লোককে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখা, এটা সম্ভব হবে না। আপনি দেখবেন আমরা বলছি এনসিপির উপরে হামলা হচ্ছে, কোথায় এনসিপি